নতুন মন্ত্রিসভা আমরা দেখলাম, মানে আরো নতুন করে মন্ত্রীরা যুক্ত হলেন, কিন্তু যেটি আসলে সবাই একটু আলোচনা করতেই চায় সেটি হচ্ছে যে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দুজন হচ্ছেন, উপদেষ্টাও থাকছেন। সেটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে আসলে কাজের ক্ষেত্রে যদি এখানে সংখ্যাটি বাড়ে তাতে আসলে কাজ ঠিক মতো করা যাবে কি না, আপনার দৃষ্টিতে কি মনে হয়? হ্যাঁ, এটা তো আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বেশি দেখছি, তাই তো? পররাষ্ট্র মন্ত্রণালয় আছে হ্যাঁ, আর যেমন শিক্ষা হ্যাঁ মন্ত্রণালয় আমরা আছে। দেখেছি। তা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী আছেন। তা এখন আপনি যদি দেখেন যে আমাদের এখন যত কিছু হচ্ছে, আপনাদের এখানে যদিও খবরটা দিয়েছে এভাবে যে বাংলা মানে আমাদের প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার ব্যাপারে এখনো ধরনের সিদ্ধান্ত মানে ধীরে সুস্থে এটা আমরা দিবেন, হয়তো কিন্তু একটু পরে আলোচনা করব। হ্যাঁ, বাট দেখেন এই ধরনের বিষয়গুলো মানে যেগুলো কৌশলগত বিষয়, কূটনীতির বিষয়, এগুলো কিন্তু বাংলাদেশের সাথে বিশ্বের অনেক বেড়ে গেছে। তো সুতরাং এখানে কাজের চাপ অন্য মন্ত্রণালয়ের থেকে কিন্তু মারাত্মক রকম বেশি। চেঞ্জিং ওয়ার্ল্ডে, পরিবর্তিত বিশ্বে, যেখানে মধ্যপ্রাচ্য সংকট চলছে, আপনার বিভিন্ন জোট হচ্ছে অন্যান্য বিষয়, সুতরাং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো সরকারের বেশি হাত দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব, উনি ইউএনজি এর সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি আগামী মাসে সেখানে যোগ দিবেন। সুতরাং সাপোর্টিং হ্যান্ড তো দরকার। এখন এরপরে সরকার কি করবে সেটা তার ব্যাপার। আর শিক্ষা মন্ত্রণালয় আমাদের সর্বাধিক প্রাধিকারপ্রাপ্ত একটা মন্ত্রণালয়, বরাদ্দ সবচেয়ে বেশি এই মন্ত্রণালয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সরকার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, প্রতিরক্ষা খাতের থেকেও এই খাতে আমাদের বরাদ্দ বেশি অন্যান্য খাতের থেকে। সুতরাং এই বিষয়গুলো সরকারের নিজস্ব মেনুভারের বিষয় আছে। এখন ওনারা কিভাবে কাজ ভাগ করবেন সেটা তো আসলে যে রাজনীতিবিদ ওনারা ভালো জানেন আর কি। হ্যাঁ, কিভাবে ভাগ করতে পারেন। আমার বিষয় মানে আমার বলার বিষয়টা হচ্ছে যে কোনো মন্ত্রণালয়ে যদি অধিক বেশি কিছু থাকে তাহলে আপনি যেটা বলছেন সেটা হতে পারে। হ্যাঁ, উপদেষ্টা একজন, প্রতিমন্ত্রী একজন, মন্ত্রী একজন। এখন এটার মধ্যে আপনি যদি বলতে চান যে হ্যাঁ সমন্বয়টা কী হবে, কে কী ভাবছেন, কে কীভাবে করছেন, এগুলো স্বাভাবিক, এগুলো দেখা যায়। এই সরকারটা 6 মাসে আমরা এরকম অনেক কিছুই দেখেছি। আমি যেটাকে মানে ক্যাটেগরিক্যালি প্রতিবার যেখানে যাই সেখানেই বলি যে এটা উদারনৈতিক অদক্ষতার সরকার। কেন? এখানে আমি এই সরকারকে সবচেয়ে বেশি ক্রেডিট দিই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। আমাদের পররাষ্ট্রনীতিকে স্বতন্ত্র ধারায় নিয়ে এসছেন, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, স্বতন্ত্র পথে আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে এবার দাঁড়িয়েছি, সেটা যেমন সত্য। আবার এই সরকারের এই গত 6 মাসের বিভিন্ন ক্ষেত্রের অদক্ষতার জিনিসগুলো আমরা দেখছি এবং সেগুলো সমন্বয়হীনতার ব্যাপার। যেমন জ্বালানি ক্ষেত্রে যখন এই সরকার আসলেন তখন তো এই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলো, তো প্রায়োরিটি হওয়া কথা ছিল যে আমাদের জ্বালানি বিষয়গুলো, নিরাপত্তা বিষয়গুলো আমরা কিভাবে দেখব। আমাদের মাত্র একটি এলএনজি টার্মিনাল, এটা নিরাপত্তা কিভাবে দেখব, এটা হচ্ছে সর্বোচ্চ প্রাধিকার দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে আমরা দেখলাম সাইড ইস্যু নিয়ে সরকার ব্যস্ত হয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে এইসব কারণে এক একজন এক একটা আইডিয়া নিয়ে আসবেন, করবেন, এক একটা চিন্তা এক এক দিকে চলবে। তবে আবার ওই কথাটা আবারও বলছি যে আমাদের এই পররাষ্ট্র শিক্ষা এরকম মন্ত্রণালয়গুলোতে যে বেশি দিচ্ছেন, হয়তো প্রধানমন্ত্রী বা আমাদের সরকার মনে করছেন যে এখানে কাজের চাপ বেশি, আমাদের নজর দিতে হবে। জি। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে খুব শীঘ্রই আমাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে আরও অনেক বেশি মাত্রাতিরিক্ত হয়তো আপনারা মনে করতে পারেন যে এনগেজ হতে হবে। সেই খবরগুলো আমাদের দেশের মিডিয়াতে ঠিকভাবে হয়তো আসে না, কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আসে যে আমাদের দেশ এখন এই মানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু ম্যানুভারের মধ্যে পড়েছে। এই বিষয়টা সরকার জানেন, সুতরাং হয়তো আমরা জানি না, সেই কারণে ওই সব জায়গায় এগুলো বেশি। আচ্ছা, অ্যাডভোকেট হুমায়ুন আনুন, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য শুনি যে পরিষদ যে এখন সংখ্যায় আরো বাড়লো, বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গতকাল মন্ত্রিপরিষদে আমরা বেশ পরিবর্তন দেখলাম। অনেককে দেখলাম মন্ত্রী পদমর্যাদায় উন্নীত হয়েছেন, কেউ কেউ প্রতিমন্ত্রী হয়েছেন। দুঃখের সাথে প্রথমেই বলতে হয় যে কোনো নারীকে আসলে নতুন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে দেখিনি। আর একটা মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী এবং একজন উপদেষ্টা, এইটা বাংলাদেশে ইতিহাসে এই প্রথম। তো যেহেতু জনগণের টাকাই প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের বেতন হয়, স্বাভাবিকভাবে জনগণ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে যে এই অতিরিক্ত দায়িত্বে যারা আছেন তাদের কর্মের আসলে পরিধিটা কি হবে এবং ওনারা কে চীন বিষয়ক দায়িত্ব পেয়েছেন এবং কে ভারত বিষয়ক দায়িত্ব পেয়েছেন, সেইটাই যদি গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে
তো সেইটা কার দায়িত্বের পরিধি কতটুকু এটা আমাদের জানার অধিকার আছে এবং সেটা আমরা জানতে চাই। একই সাথে আমরা দেখলাম যে আজকে মালয়েশিয়ায় আমাদের দেশ থেকে প্রবাসী শ্রমিক মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে 493টা প্রস্তাবিত প্রতিষ্ঠানের জায়গায় 25টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে অনুমোদন দেওয়ার ব্যাপারে তারা কি মানদণ্ড অ্যাপ্লাই করেছে এবং কি ক্রাইটেরিয়া এই প্রতিষ্ঠানগুলো অনুমোদন পেয়েছে সেইটা আমাদের জানার অধিকার আছে এবং সেটা আমরা জানতে চাই। কারণ এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা বারংবার দেখেছি যে এই যে ম্যান পাওয়ারের ব্যবসা যারা করে তাদের প্রথম এবং প্রধান ব্যবসা হচ্ছে এই যে মানুষকে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে মানুষের জমি জমা বিক্রি করে গরিব অসহায় মানুষগুলোকে নিঃস্ব করে দেয়া এবং পরবর্তীতে ঠিকমতো কাগজপত্র না করা, দক্ষতার অভাবের কারণে এবং দক্ষ লোকও সিলেক্ট করে না পাঠানো, প্রপার ট্রেনিং দিয়ে না পাঠানো, এই ধরনের অবস্থানগুলোর কারণে কিন্তু আলটিমেটলি যারা প্রবাসে যায় ওখান থেকে অনেককে আবার ফেরত আসতে হয়। এবং এই যে একটা দুর্ভোগ, যিনি নিজের ভিটা বাড়িও বিক্রি করে গিয়েছেন, আমার নিজের পরিবারে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে যে একেবারে ভিটাটাও বিক্রি করে প্রবাসে গিয়েছেন, কিন্তু ঠিকমতো কাগজপত্র হ্যান্ডেল না করার কারণে পরবর্তীতে ভিসা জটিলতা এবং দূতাবাসে প্রবাসীদের, এটা শুধু মালয়েশিয়া না সারা পৃথিবীতে আমরা আমাদের যে প্রবাসী ইউনিট গুলো আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে প্রবাসীদের জন্য ওখানে যে বাংলাদেশি দূতাবাস আছে কোনোভাবেই সহযোগী ভূমিকা পালন করে না এবং অনেকে হয়তো বাংলাদেশে এসেছেন আবার ফেরত যাওয়ার আগেই জানতে পারছে যে তার চাকরিটাই চলে গিয়েছে, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট সময় ছুটি ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে এম্বাসি আছে তারা তো আইনগত সহায়তা প্রদান করা বা ওই দেশের যেই সরকারের সাথে আলাপ করা, যে বাংলাদেশে যেমন শ্রম আইন কি বলে যে আপনি তো বিনা নোটিশে আইনগত পদ্ধতি অবলম্বন না করে কাউকে একেবারেই চাকরি থেকে ডিসমিস করতে পারেন না। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা পালন করবে, আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিভাবে এই 25টা আসলে কোম্পানিকে অ্যালাউ করেছে, পারমিট করেছে, সেটাও আসলে জানার বিষয়। তো সবকিছু মিলে সরকারের পররাষ্ট্র নীতি আমরা আশা করেছিলাম যে নতজানু হবে না, ওনারা এই কমিটমেন্টেই আসলে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তো এই জায়গায় আমরা সরকারের যেই প্রথম যে পদক্ষেপ, যে ভারতের প্রতি যে আমাদের সর্বসময় এর আগে যেই সমস্যাটা ছিল যে আমরা একটা নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী ছিলাম বা ওইভাবেই আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, বর্তমান সরকারের অন্তত এই দিকটা আমি ভালো বলবো যে ওনারা সেই দিক থেকে সরে এসে একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের দেশের যারা দাগী আসামি, খুনের আসামি আছেন তাদেরকে আগে ফেরত দিতে হবে এবং তাদের সাথে আমাদের বর্তমানে বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং নিবে সেইটা হচ্ছে দেখার বিষয়। আজকে যে অমিত শাহর খবরটা যেটা পড়লেন যে যারা ওখানে আশ্রয়ে আছে শরণার্থী তাদেরকে তারা আসলে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করছেন, অথচ কিছুদিন আগেই কিন্তু এই একই মানুষ আমরা সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনাও করব। হুমায়ুন আপনি আছেন আমাদের সাথে। হেলেন জেরিন খান, এই মন্ত্রী পরিষদ নিয়ে যে কথাটা হচ্ছে, যেমন হুমায়ুন বলছিলেন যে দীর্ঘায়িত বড় হলো, দীর্ঘ করা হলো, কিন্তু তাদের কাজ কি হবে এবং সমন্বয় এবং একই সাথে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিতের ক্ষেত্রে সরকারের হয়তো আরেকটু পরিষ্কার করে বিষয়টা জানানো দরকার ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সমালোচক হিসেবে যারা আসছেন তাদের প্রত্যেকে। বিশেষ করে হুমায়ুনের বক্তব্য দিয়ে আমি শুরু করি। ওরা বিরোধী দল, ওরা সবসময় প্রশ্ন করবে, আমাদের জবাবদিহিতার মধ্যে রাখবে, এটাই আমরা মানে আমরা সরকারি দল হিসেবে আমরা যেমন সবসময় চাপের মধ্যে থেকে আমরা সঠিক পথে যাওয়ার চেষ্টা করব এবং জনগণও কিন্তু বিরোধী দলের কাছ থেকে এটাই প্রত্যাশা করে যে তারা সবসময় গঠনমূলক সমালোচনা করবে এবং যেই সমালোচনাটা গ্রহণযোগ্য হবে এবং এর মধ্যে দিয়ে সরকার তার যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সে কিন্তু সংশোধন করবে। তাই আমি মনে করি এখন যে হুমায়ুন যে প্রশ্নগুলো রেখেছে এটা পুরোপুরি যুক্তিসঙ্গত প্রশ্ন, কারণ তারা প্রশ্ন করতেই পারে, কারণ অতীত দিনে সবসময় দেখা গিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় দেখা গিয়েছে যে দুইজন মন্ত্রী, একজন মানে ফুল মিনিস্টার, একজন প্রতিমন্ত্রী থাকে, কিন্তু এবারেই নতুন হলো যে আর দুজন প্রতিমন্ত্রী হয়েছে, স্বাভাবিক কারণে তাদের প্রশ্ন আসতে পারে। তো আমি মনে করি যে এটা কিন্তু রুজ ভাই ভালোই উত্তর দিয়ে দিয়েছেন যে কি কারণে দুজন প্রতিমন্ত্রী এসছে, কারণ জাতিসংঘের সাধারণ পরিষদে
এটা খুবই গর্বের বিষয় এবং এটা আনন্দের বিষয় বাংলাদেশের জন্য যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি 1 বছরের জন্য ছুটিতে যাচ্ছেন। সেই কারণে আমরা স্বাভাবিক কারণেই আমরা বুঝতে পারি যে এই বৃহৎ মন্ত্রণালয় পরিচালনা, আর এখন তো যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে পৃথিবীর সাথে প্রত্যেক একটা দেশ আর একটা দেশের সাথে এত বেশি কানেক্টেড, এটা কিন্তু আপনি আজ থেকে 20 বছর আগেও চিন্তা করতে পারতেন না। কিন্তু এখন পৃথিবীর কোনো এক জায়গায় সমস্যা হলে সেই সমস্যার সাথে কিন্তু গোটা পৃথিবী জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন ইরান, আমেরিকা কিংবা ইসরায়েলের যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, সারা পৃথিবী কিন্তু উদ্বিগ্ন, সারা পৃথিবী কিন্তু সাফার করছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, সারা পৃথিবীর জ্বালানি সংকট দেখা দিয়েছে, তেলের সংকট দেখা দিচ্ছে। কাজেই এখন আবার দেখেন যে আমাদের শুল্কের উপরে যে আমেরিকা কর আরোপ করেছে, সেটার দ্বারা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে। বাংলাদেশ তো অনেক বেশি হচ্ছে, ফেস করছে। তো এইরকম এখন যেহেতু পৃথিবী এত বেশি কানেক্টেড, সেই কারণে কিন্তু আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। সেই কারণে উনি যেহেতু 1 বছরের জন্য ছুটিতে যাবেন, আমার মনে হয় এইটাকে সামনে রেখেই 2 জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। হয়তোবা কাজ নির্দিষ্ট ভাগ করে দেওয়া হতে পারে, সারা পৃথিবীর কাকে কোন জায়গায় দেবে সেটা আবার নাও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের মানে ফুল মিনিস্টার চলে যাবেন 1 বছরের ছুটিতে, সেই কারণে প্রতিমন্ত্রী 2 জন দেওয়া হয়েছে। এটা একটা। আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয়। আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের যে বর্তমান যে বাজেট দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার প্রথম দিক থেকেই কিন্তু তিনি যেই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো আমি বলবো যে শিক্ষা। এবং বাজেট আপনি দেখেছেন এবারই সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটটি দেওয়া হয়েছে শিক্ষা খাতে। এবং তিনি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছেন যেমন যে শিক্ষাকে তিনি আমূল পরিবর্তন করতে চান, যেই কারণে তিনি বলেছেন যে যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছিলেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যে তিনি অনার্স এবং ডিগ্রি পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করবেন। এবং তিনি এখানে যে একদিকে তো বাজেট দিয়েছেন, আবার তিনি এই জায়গায় কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। যেমন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি ড্রেসের কথা, ড্রেস বই খাতা তো দিবেনই, এছাড়া তিনি কিন্তু ড্রেস দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, জুতা দিচ্ছেন, খাবার দিচ্ছেন। মানে এতগুলা নতুন নতুন আইটেম, কিন্তু এটা একটা বিরাট কর্মযজ্ঞ কিন্তু তিনি নিয়ে আসছেন। তো এই জায়গাটা কিন্তু পরিচালনা করবার জন্য নতুনভাবে চিন্তা করা হচ্ছে। সেই কারণে আমরা দেখেছি যে প্রাথমিক এবং গণশিক্ষায় একজন আলাদা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে এই সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে নতুন নতুন ভাবে কিন্তু নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। কিন্তু জবাবদিহিতা আমি মনে করি বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্নগুলো থাকবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সরকারি দল সবসময় প্রস্তুত থাকতে হবে। এই জায়গায় আমি মনে করি বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে পালন করছে।